ছেড়ে যাব বললেই কি ছেড়ে যাওয়া যায়? দুই প্রান্তে দুটো মানুষ যদি প্রবলভাবে দুজনকে চাইতে পারে, তাহলে কি পরিবার, সমাজ তাদের মাঝে সত্যিই বাধা হয়ে দাঁড়াতে পারে? ভালোবাসা সত্যি হলে বোধহয় কোনো বাধাই বাধা নয়। কখনো কখনো পরিস্থিতি ভালোবাসাকে এক হতে দেয় না ঠিকই, কিন্তু ভালোবাসাকে মেরে ফেলার ক্ষমতা পরিস্থিতির নেই। তাই সব বাধা কাটিয়ে যদি মন তাকে চায়, তাহলে কার ক্ষমতা আছে দুজনকে আটকায়? নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনারা শুনবেন লেখক শেখ ইফরাজের কলমে একটি মিষ্টি প্রেমের গল্প, আমি শুধু চেয়েছি তোমায়। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিছুদিন আগে লেখক কর্ণশীলের কলমে এসেছিল একটি বিশেষ গল্প, চুড়িওয়ালি। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আপনারা এই গল্পটি শোনার পর সেই গল্পটাও শুনে আসতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, আমি শুধু চেয়েছি তোমায়। পার্কটি বেশ সুন্দর সাজসজ্জায় সজ্জিত। বাচ্চাদের জন্য কয়েকটা দোলনা, স্লাইড, সিস ও এছাড়াও বিভিন্ন রকমের দোলনা রয়েছে। পার্কটিকে ঘিরে রয়েছে পার্কের চারিদিকের পাঁচিল। পাঁচিলের সামনে তৈরি করা গোলাপ বাগান, যা পার্কের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে। গোলাপের মিষ্টি ঘ্রাণে পুরো পার্ক যেন এক অদ্ভুত মোহতে ছিল। পার্কটি আসলে বাচ্চাদের খেলা করবার পার্ক নয়, এটি কাপল পার্ক। পার্কের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক বেঞ্চ, যেখানে অনেক অবিবাহিত দম্পতিদের প্রেমালাপ চলছে। অবিবাহিত বলার কারণ, এইরকম কাপল পার্কে কম বয়সী প্রেমিক প্রেমিকাদেরই আসা যাওয়াটা বেশি। স্কুল কলেজ থেকে বেরিয়ে সোজা কথায় বাঙ্ক মেরে এরা এখানে নিজের প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে। এখন হালে করে কয়েকটা বাচ্চাদের দোলনা টোলনা লাগানো হয়েছে, কারণ এখন এখানে প্রেমাচারটা একটু বেশি বেড়ে গেছে। স্কুলের ক্লাস 8-9-এর ছেলেমেয়েরাও স্কুল থেকে পালিয়ে কিংবা অন্য কোনোভাবেই হোক প্রায়ই এখানে নিজের প্রেমিক প্রেমিকার সাথে ঘুরতে আসছে। তাই একদিকে কাপল পার্ক আর অন্যদিকে চিলড্রেন্স পার্ক করা হয়েছে। তাতেও বিশেষ প্রভাব হয়নি কোনো। আজকে পার্কটি যেন একটু বেশি শান্ত, খুব বেশি লোকজনও দেখা যাচ্ছে না। অন্যদিন হলে এখানে বেঞ্চের জন্য ঝামেলা লেগে যেত। হাতাহাতিও যে হয়নি এমনও নয়। খুব জোর 5টা কাপল হবে হয়তো বেঞ্চে বসে আছে আজ। আর গোলাপ বাগানের দিকে একটা বছর 20 মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার একটি নীল চুড়িদার। মুখটা খুব সুন্দরী না হলেও বেশ আকর্ষণীয়। মেকআপ টেকআপ খুব একটা করে বলে মনে হয় না, যার জন্য তাকে আরও সুন্দর ও আকর্ষণীয় লাগছে। মেয়েটির মুখে চোখে অভিমান ও হতাশার ছাপ স্পষ্ট। মনে হচ্ছে যেন মেয়েটা খুবই অস্থির বোধ করছে। তার হাতে থাকা নীল ব্যাগটা এসে বারবার চাপ দিচ্ছে। আর একটু হলেই হয়তো ব্যাগটা ছিঁড়েই যাবে। মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। যার জন্যই করুক না কেন, তার যে আজ কি অবস্থা হবে তা ভগবানই জানেন। ধুর, এই রাজটা যে কখন আসবে ভালো লাগে না। কখন থেকে দাঁড়িয়ে রয়েছি এখানে, 4:45 বাজে। 5টার মধ্যে না আসলে আজ ওর একদিন আমার একদিন। কথাটা শেষ করতে না করতেই সে দেখতে পেল একজন যুবক দৌড়ে দৌড়ে পার্কের দিকেই আসছে। ছেলেটির পরনে একটি নীল শার্ট, হালকা নীল রঙের জিন্স। উচ্চতায় ছেলেটি প্রায় 6 ফুট। যুবকটা আর কেউ নয়, রাজ। লেট হয়ে গেছে আসতে, তাই বেচারা দৌড়ে দৌড়ে আসছে। এটা শুধু আজকের ব্যাপার নয়, রাজ প্রতিবারই লেট করে আসে। সেই স্কুল থেকেই ও এইরকমই করে আসছে। স্নেহা এসে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর রাজ সাহেবের আগমন ঘটবে। তারপর স্নেহা যা না তাই বলবে, তাকে কথা শোনাবে, অভিমান করবে। অবশ্য রাজ সাহেব অভিমান ভাঙাতে জানেন। তার এই একটা গুণের কারণেই তো স্নেহা তাকে এতটা ভালোবাসে। আরে এই তো এসে গেছি ডার্লিং। আর মাখন লাগাতে হবে না, সেই 5টা থেকে দাঁড়িয়ে আছি, আর তোর আসার সময়ই হয় না। আরে ট্রাফিক জ্যামে ফেঁসে গেছিলাম, তাই
না হলে আমি 5:30টার মধ্যেই পার্কে ঢুকে যেতাম। শাট আপ। তুই প্রত্যেকবারই এমন লেট করিস, এটা কোনো নতুন কিছু না। প্রতিবার তাড়াতাড়ি আসার প্রতিশ্রুতি দিয়ে লেট করিস তুই। বলে একটা মুখ ভেঙচি দিল স্নেহা। আচ্ছা সরি, আর করব না কখনো, আজকের জন্য ক্ষমা করে দে। এই আমি কান ধরছি। বলে দুহাত দিয়ে কান দুটো ধরে স্নেহার সামনে দাঁড়ালো রাজ। থাক থাক, আর অভিনয় করতে হবে না বেশি। আজকের জন্য ক্ষমা করে দিলাম, পরের বার থেকে আর করব না কিন্তু। আচ্ছা তুই নিজের চোখ দুটো বন্ধ করতো একবার। কিন্তু কেন? আরে তুই করেই দেখ না। তা বলবি তো যে কেন? তোকে বলছি তো চোখ বন্ধ কর। চোখ বন্ধ কর, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। কি সারপ্রাইজ? ওহ, তুই চোখটা বন্ধ করবি? চোখটা বন্ধ করলে তো বুঝবি কি সারপ্রাইজ। সারপ্রাইজ যদি বলে দিই তবে সেটা কি সারপ্রাইজ থাকে? আচ্ছা ঠিক আছে। এই বলে স্নেহা দুহাত দিয়ে চোখ দুটো বন্ধ করলো। বন্ধ করলো ঠিকই, কিন্তু হাতের আঙুলের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো। স্নেহা বরাবরই এইরকম চঞ্চল প্রকৃতির মেয়ে। ধৈর্য নামক বস্তুটার অস্তিত্ব পাওয়া যায় না তার মধ্যে। স্নেহা যে আঙুলের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছে তা রাজ বুঝতে পারল। উফ বাবা, তুই আবার আঙুলের ফাঁক দিয়ে দেখছিস কেন? তুই কি সারপ্রাইজটা নষ্ট করেই ছাড়বি? ধৈর্য বলতে কি তোর কিছুই নেই? না রে, আমার ধৈর্য নেই। আহা, রাগ করিস না, আমি তোকে একটা নতুন টেডি বিয়ার কিনে দেব। এবার তো চোখটা বন্ধ কর আমার মা। ওকে মিস্টার। এই বলে স্নেহা একটা দুষ্টুমি হাসি দিল। এই হাসিটার জন্যই তো রাজ তার প্রেমে পাগল। তার চঞ্চলতা যেমন রাজকে বিরক্ত করে, তেমনি তার এই দুষ্টু মিষ্টি হাসি তাকে আবেগপ্রবণ করে তোলে। এই হাসিটাই তার শরীরের, তার মনের এনার্জি বলা যেতে পারে। স্নেহা চোখটা বন্ধ করল। এরপর রাজ নিজের হাতের পেছনে লুকোনো গিফটটা বের করল। এবার চোখ খুলুন ম্যাডাম। স্নেহা চোখ খুলতেই গিফট র্যাপ করা বাক্সটা তার হাতে ধরিয়ে দিল রাজ। এটা কি? নিজেই দেখে নে, খোল কাগজটা। স্নেহা বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ বাক্সটার দিকে। তারপর আস্তে আস্তে অতি যত্ন সহকারে খুলল বাক্সটা। ওয়াও, স্মার্ট ওয়াচ, খুব দামি মনে হচ্ছে। সেসব আপনাকে চিন্তা করতে হবে না ম্যাডাম, আপনি শুধু এটুকুই বলুন যে কেমন লাগলো গিফটটা। খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, এটা কি ফায়ার বলছেন নাকি? না, এটা নয়েজের। এটাই কলিং ফিচারও আছে। আর সবচেয়ে বড় কথা, এটা সহজে খারাপ হবে না। কিন্তু তোর হাতে টিকবে কিনা সন্দেহ। তোর যা রাগ, তাতে কখন আছাড় মারবি তার ঠিক নেই। এটা আমি অনেক যত্ন করে রেখে দেব। কেন? তুই বুঝবি না রে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বলে সে রাজ এমনকি নিজের অজান্তেও রাজকে জড়িয়ে ধরল। রাজ এক প্রকার চমকেই উঠল। এত লোকের সামনে স্নেহার এরূপ আচরণ তাকে একটু অবাকই করল বটে। তবু রাজ নিজের দুটো হাত দিয়ে তাকে আলতো স্পর্শ দিল। এই ক্ষুদ্র সময়ের মধ্যে যে কতটা সুখ তা বলে বোঝানো যাবে না। এই কয়েক মিনিটের মধ্যেই যেন শত সহস্র দিনের শান্তি তৃপ্তি লুকিয়েছিল। জড়িয়ে ধরা অবস্থাতেই রাজ বলল, তাহলে এবার একটু গিয়ে বসা যাক নাকি? অনেকক্ষণ দিয়েই তো দাঁড়িয়ে আছিস মনে হয়। চল, ওই দিকের বেঞ্চটায় গিয়ে বসি। স্নেহা এবার একটু লজ্জা পেয়েই রাজকে ছেড়ে দিয়ে মাটির দিকে চোখ নামিয়ে নিল। বোঝাই যাচ্ছে যে সেও লজ্জা পেয়েছে। চল, ওই সামনের বেঞ্চটায় গিয়ে বসি। চল। তারা দুজন একেবারে গোলাপের বাগানের দিকে বেঞ্চে গিয়ে বসল। বল, কি ভাবলি তুই? কি ভাববো? কি ভাববি মানে? তোকে তো বলেছিলাম যে বাড়িতে বল সব কিছু। দেখ, বাড়িতে তো বলাই আছে সব, কিন্তু আমার চাকরিটা না হওয়া অবধি যে আমি কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতেই পারছি না। না হলে বাড়িতে সবই মেনে নিয়েছে। কতদিন ধরেই তো শুনছি এই একই কথা। তুই আমায় কবে বিয়ে করবি বলতো? বললাম তো, চাকরিটা হয়ে গেলেই যত দ্রুত সম্ভব আমরা বিয়ে করব। এরকম করে হয় নাকি?
তুই বলছিস চাকরি হলে বিয়ে করবি, আর অন্যদিকে আমার মা বাবা বিয়ে বিয়ে করে আমার মাথা খেয়ে নিচ্ছে। বলছে তুই যদি বিয়ে না করিস তবে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবে আমার, অত দেরি ওরা করবে না। এবার তুই বল আমি কোন দিকে যাই? তোর বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে বল একটু, আমি কি ইচ্ছে করে দেরি করছি? অনেক বুঝিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এবার তুই কোনো সিদ্ধান্ত নে, না হলে আমার বাবার সঙ্গে গিয়ে কথা বল। কি সিদ্ধান্ত নেব তুই বল? আমার চাকরি না হলে আমি কিভাবে বিয়ে করব? আর যদি বিয়ে করিও তবে তোর মা বাবা কি একটা বেকার আয় রোজগারহীন ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে? আর তুই যদি আমায় বিয়ে না করিস তবে আমার বাবা মা আমার বিয়ে অন্য কারোর সঙ্গে দিয়ে দেবে, সেটা কি তোর ভালো লাগবে? কথাটা বলতে বলতে স্নেহার চোখটা কেমন যেন খানিক ভিজে উঠল। দেখ, আমি যথাসাধ্য চেষ্টা করছি তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করার, কিন্তু তোর বাবা মা এরকম করলে আমার আর কি করার আছে? অন্য কারোর সাথে বিয়ে দিলে দিক, আমি তো আর আটকাতে পারবো না। বাহ, কি দারুণ কথা! অন্য কারোর সাথে বিয়ে দিলে কি করবার আছে? তোর তো খুবই ভালো লাগবে, আমায় বিদায় করতে পারলে তো বেঁচেই যাস। বলে একটা মুখ ভেঙচি দিয়ে মুখ ফিরিয়ে নিল স্নেহা। না রে, আমি সেটা বলতে চাইনি, তুই ভুল বুঝিস কেন? তবে কি বলতে চাইছিস? পারবি আমাকে ছাড়া থাকতে? মনে আছে আগে কেমন আমরা স্কুলের পর এই পার্কে এসে দেখা করতাম, আর তুই আসতিস প্রায় আধ ঘন্টা দেরি করে, যেমন আজকের আসলি। মনে আছে তুই যখন প্রথম আমায় প্রপোজ করেছিলি ক্লাস 8-এ, তখন আমি তোর দেওয়া ফুলটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম রাস্তায়। তুই তারপর থেকে রোজ আমাদের স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকতিস। তারপর তুই ওই দিন রাতে যখন আমার বাড়ির জানলায় লাভ লেটারটা ছুঁড়লি, তখনও আমি তোকে খারাপ ছেলেই ভাবতাম। কিন্তু তুই ওই দিন রাতে আমায় ওই ছেলেগুলোর হাত থেকে যেভাবে বাঁচালি, সেই দিন থেকেই আমি তোর প্রতি একটা টান অনুভব করতাম। তোর মধ্যে থাকা প্রকৃত ভালোবাসাটাকে আমি অনুভব করলাম। তারপর থেকেই আজ অবধি আমাদের সম্পর্কের 8টা বছর হতে চলল প্রায়। আর আজ যদি তুই এরকম করিস তবে আমি কি করব? তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না রাজ। তুই কি পারবি আমায় ছাড়া থাকতে? আমি সবই জানি স্নেহা, আর তোকে ছাড়া থাকার প্রশ্ন উঠছে কিভাবে? আমি শুধু তোকেই চেয়েছি, আর কাউকে নয়। তোকে ছাড়া থাকার কথা স্বপ্নেও ভাবতে পারি না আমি। তুই শুধু আর কিছুদিন অপেক্ষা কর, বাড়িতে একটু ম্যানেজ কর কোনো রকমে। সবাই যখন রাজি আছে, সব কিছু যখন ঠিকঠাক আছে, তবে একটু কষ্ট তো করতেই হবে বল। তুই যা করার তাড়াতাড়ি কর, আমার আর ভালো লাগছে না এই রোজকার অশান্তি, আমার ভালো লাগছে না একদম। তুই আমায় একটা মাসের সময় দে শুধু, তারপর আমাদেরকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। স্নেহা আবারও একটা সন্তুষ্টিজনক হাসি হাসল। এতক্ষণ পরে হাসলি একটু, তোর এই হাসিটা আমি সারা জীবন দেখতে চাই। তোর এই হাসিটাই আমাকে সব রকম খারাপ ভালো পরিস্থিতিতে পথ দেখায়। তোর এই হাসির জন্যই আমার মুখে হাসি ফোটে। কখনো এই হাসিটা মুছে যেতে দেব না রে আমি, কখনো না। তোর মুখে হাসি ফোটাতেই আমার হাসি সব সময় প্রস্তুত। চল একটু লেকের সাইড থেকে ঘুরে আসি, ওখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। যা তুই চাস তাই হবে, তুই বললে আমি সব করতে রাজি। এই এবারে একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। প্রসঙ্গ যখন আপনি, তখন সব কিছু করতে রাজি আমি। এবার চলুন, না হলে সন্ধে হয়ে যাবে। এই বলে স্নেহা লেকের দিকে হাঁটতে লাগলো। স্নেহার লজ্জায় মুখ লাল হয়ে গেছে। এমনিতেই সে অনেক ফর্সা, মুখটা সাধারণত একটু লাল লাল লাগে, তার উপর লজ্জা পেলে বা রেগে গেলে তার মুখটা একেবারে টমাটোর ন্যায় লাল মনে হয়। বেশ মিষ্টি লাগে তাকে লজ্জা পেলে। হাঁটতে হাঁটতে রাজ এসে আচমকা স্নেহার হাতটা ধরে নিল। স্নেহা অপ্রস্তুত হলেও সে নিজেকে সামলে নিল। দুজন হাত ধরে হাঁটতে হাঁটতে লেকের দিকে গিয়ে লেকের ধারের একটি বেঞ্চে বসল। খানিকক্ষণ দুজনেই চুপ করে থাকল। লেকের ধারটায় বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। লেকের জলের কোলাহলের সাথে পাশে একটি সুন্দর গাছ। সঙ্গে বেঞ্চে একেবারে পাশাপাশি বসে আছে রাজ ও স্নেহা। একদম সিনেমার মতো রোমান্টিক দৃশ্য।
দুজনে এতটাই কাছাকাছি বসে আছে যে দুজনের মাঝে বাতাস যাওয়ারও ব্যবধান নেই। তাদের মনের মাঝে যে দূরত্ব, সেই দূরত্ব তারা বেঞ্চেও বজায় রেখেছে। তাদের মধ্যেকার নিস্তব্ধতাকে ভঙ্গ করে রাজি প্রশ্ন করল, কেমন লাগছে এই রোমান্টিক পরিবেশে? ভালো লাগছে। তোর কেমন লাগছে? ভালো লাগছে, তবে আরও ভালো লাগতো যদি যদি কি? যদি আরে যদি কি বল। যদি কেউ আমার ঠোঁটে তার নরম ঠোঁটটা ডুবিয়ে দিত। ও, আপনার এই ইচ্ছা? ঠিক আছে। কি ঠিক আছে? স্নেহা একবার চারপাশে তাকিয়ে দেখল, তারপর রাজকে বলল, এই ওইদিকে ফের একটু। রাজ তার দিকে ফিরতে স্নেহা তার মুখে একটা কিস করল। রাজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো স্নেহার দিকে। স্নেহা মুখে হাত দিয়ে চেপে হাসতে লাগলো। রাজ ফোনটা বের করে ফোনের ক্যামেরায় নিজের মুখ দেখতে লাগলো। এই এত ডিপ লিপস্টিক পরিস কেন রে? বলেছি না তোকে যে ডিপ লিপস্টিক পরবি না? তোকে হালকা কালারের লিপস্টিক পরলেই বেশি ভালো লাগে। দেখ, আমার মুখে ছাপ পড়ে গেল লিপস্টিকের। আর পার্ক দিয়ে বেরোলেই দেখিস তোকে দেখে সবাই হাসবে। খুব শখ না লিপস্টিক পরার? পরে নে এবার। লোকে দেখে হাসবে কি কাঁদবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন যায় আসবে? আপনি যা সাহসী মানুষ তা তো আমি নিজে খুব জানি। এই শোন না, আমার একটা ফটো তুলে দে না রে। এই লেকের সাইডটায় আমার একটা ছবি তুলে দে না প্লিজ। দিচ্ছি, না দিয়ে উপায় আছে? স্নেহা লেকের দিকে গিয়ে দাঁড়ালো পোজ দিয়ে। রাজ ক্যামেরাম্যানের মতো তার পোজ হিসেবে ফটো ক্লিক করতে লাগলো, কিন্তু বেশিরভাগ ফটোই স্নেহার পছন্দ হলো না। আরে এবার থাম, ছবি তোলা শুরু করলে তো আর থামতেই চাস না। লাস্ট একটা। ঠিক আছে ঠিক আছে। উফ, শেষবারের মতো ক্যামেরাম্যান হয়ে রাজ স্নেহার আরও একটা ছবি তুলল। আর পারছি না, আমার হাত ব্যথা হয়ে গেল। ঠিক আছে। বাহ, কি সুন্দর বলে দিলি ঠিক আছে। নিজে তো একলা একলা সেলফিগুলো তুলে নিলি, আমাকে তো একবারও নিলি না। তুই তো বলিস যে তোর ভালো লাগে না সেলফি টেলফি তুলতে। তাই বলে তুই একবার বলার প্রয়োজনও মনে করলি না? আচ্ছা, রাগ করিস না, আয় এদিকে। এই বলে স্নেহা সেলফি পোজ করলো। রাজ আসলো। সেলফি তোলার সময় রাজের অজান্তেই স্নেহা তার গলার পাশ দিয়ে হাত গলিয়ে তাকে জড়িয়ে ধরল, আর ওইভাবেই কয়েকটা সেলফি তুলল। সেলফি তোলার শেষে রাজ বলল, এই আমাকে ফরওয়ার্ড কর তো ছবিগুলো। ওকে বেবি। রাজ যখন ছবিগুলো দেখতে ব্যস্ত তখন স্নেহা হঠাৎ তাকে আর একটা কিস করলো। রাজ চমকে উঠল আর একবার। আজকে মনে হয় খুব মুডে আছিস, তাই না? এত রোমান্স প্রথমবার দেখলাম। হ্যাঁ রে, আজকে মনটা ভীষণ রোম্যান্স করতে চাইছে। তাই নাকি? আর তো মাত্র কিছুদিন, তারপর আমাদের আর কষ্ট থাকবে না। এভাবে এতদিন পর পর দেখা করতে হবে না। আমি সেই দিনেরই অপেক্ষা করছি। আমিও রে, আর ভালো লাগছে না এইভাবে দেখা করতে। আচ্ছা চল এবারে, অনেক দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। চল, কি খাবি বল? আমি কিছু খাবো না। খাবি না মানে কি? খেতে হবে। আমাকে খাবার জ্ঞান দিচ্ছে। নিজে কি ঠিক সময় মতন খাবার খাস একদিনও? হয়তো আন্টি খুব বকাবকি করলে খাস ঠিক সময়, আর আন্টি না বাড়ি থাকলে আমিই ফোন করে মনে করাই। আপনার ছেলে মানুষই এখনো অবধি যায়নি মশাই। হয়েছে হয়েছে, থাম এবার। আর কিছুদিন পর তো তুই থাকবি খাইয়ে দেওয়ার জন্য, তখন না হয় এরকম বকাবকি করিস। আজকের জন্য ছেড়ে দে আমায়। ছেলে মানুষই ছাড়ুন এখন, পরে কিন্তু আপনার কি অবস্থা করব আপনি তা জানেন না। আমি সেই অপেক্ষায় রইলাম। এবার চলুন। দুজনে হাঁটতে লাগলো পার্কের বাইরের দিকে। একটা হোটেলের সামনে এসে রাজ বলল, কি ম্যাডাম, এই হোটেলে যাবেন? তুই যেখানে যাবি সেখানেই যাব। চলুন তবে। চল। দুজনেই হোটেলের মধ্যে ঢুকতেই ওয়েটার তাদেরকে স্বাগত জানালো। আসুন আসুন স্যার, ম্যাডামকে নিয়ে আপনি ওই দিকের টেবিলটায় বসুন। ওদিকে কাপালদের বসার জন্য স্পেশাল জায়গা আছে। স্নেহা মিটি মিটি হাসলো।
দুজনে গিয়ে ওই টেবিলটায় বসলো। দেখেছিস, এখানে আমাদের জন্য স্পেশাল ফিচার্স আছে। ওরাও জেনে গেছে যে তোর রোমান্স করার খুব শখ জেগেছে আজ। ধ্যাত, মৃদু লজ্জার সাথে বলল স্নেহা। স্যার, ম্যাডাম, কি অর্ডার করবেন বলুন। স্পেশাল কি আছে? সব ডিশই স্পেশাল। আপনাকে মেনু কার্ডটা দিয়ে যাচ্ছি, আপনার যেটা পছন্দ সেটাই অর্ডার করুন। এই বলে ওয়েটার চলে গেল। কি রে, কি খাবি বল না? বেশি কিছু অর্ডার করিস না, হালকা ফুলকা কিছু খাবার অর্ডার কর, না হলে বেকারই নষ্ট হবে। ওকে, এই দায়িত্বটা তুই আমার উপরে ছেড়ে দে। খানিকক্ষণ মেনু কার্ড হাতে নিয়ে দেখার পর রাজ কয়েকটা খাবার অর্ডার করলো। কিছুক্ষণ পর ওয়েটার তাদের খাবার নিয়ে আসলো। এত কিছু অর্ডার করার কি দরকার ছিল? কোথায় এত কিছু? একটু চাউমিন আর একটা জুস অর্ডার করেছি। আর এই কফিটা? ওটা আমার জন্য। তুই কফি খাবি না আমি জানি সেটা। হ্যাঁ রে, আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, বিকজ আই এম সো প্রিটি। এই, তুই হাসছিস কেন রে? তুই কি বোঝাতে চাইছিস, যে আমি সুন্দর না? আরে না না, সেটা না, তোর কথা শুনে হাসি পেয়ে গেল। স্নেহা একটু ছদ্ম অভিমান দেখিয়ে মুখ ফিরিয়ে নিল। খাওয়া শেষে স্নেহা জিজ্ঞাসা করলো, এই, তুই জুস খাবি না? একটা কেন অর্ডার করেছিস? আমি কিন্তু এত বড় গ্লাস শেষ করতে পারবো না। নো বেবি, ভুল বুঝছিস। আমরা দুজনে এই সেম গ্লাস থেকেই খাবো, কিন্তু একটু ফ্যান্টাসির সাথে, একটু রোম্যান্সের সাথে। মানে? রাজ এবার দুটো স্ট্র নিয়ে একটা স্নেহাকে দিল। আমরা দুজনেই একই গ্লাসে খাবো, বাট একটু রোম্যান্সের সাথে। আপনার কথা আমি বুঝে গেছি। দুজনে একই গ্লাস থেকে জুস খেতে লাগলো। খাওয়া বলা ভুল হলো, দুজনে একে অপরের দিকে তাকিয়ে শুধু স্ট্রটা মুখে নিয়ে রেখে দিল। জুস যেমন ছিল তেমনি স্থির হয়ে রইল, একটুও নড়ল না। আর একইভাবে তাদের দুজনের একে অপরের দিকে তাকিয়ে থাকা অপলক দৃষ্টিও সরল না। তাদের এই নিস্তব্ধতাকে ভাঙিয়ে হোটেলের জানলার বাইরে থেকে একটা বাচ্চা ছেলে বলল, দাদা, জুসটা তো খাও, আর না খেলে আমায় দিয়ে দাও। স্নেহার হুঁশ ফিরতেই সে লজ্জায় ওপরের দিকে তাকালো। রাজও ব্যাপারটা আন্দাজ করে সাধারণভাবেই জুসটা খেতে লাগলো। পুরো হোটেলে ওয়েটার সহ সমস্ত লোক তাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ওরা দুজনেই ভীষণ লজ্জা পেয়ে গেল। কয়েকটা কাপল ওদের জন্য একটু চিয়ার করলো, কেউ কেউ সজোরে হাততালিও দিল। সে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হলো কিছুক্ষণের জন্য ওই হোটেলের চার দেওয়ালের মধ্যে। ওরা লজ্জা পেয়ে জুসটা শেষ না করেই উঠে গেল। তারপর বিল চুকিয়ে বেরিয়ে এলো হোটেল থেকে। হোটেল থেকে বেরিয়ে এসে দুজনেই সজোরে হাসতে আরম্ভ করল। সত্যি রে, কি যে লজ্জায় আমি পড়ে গেছিলাম তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমিও তো চোখই সরাতে পারছিলাম না, লজ্জায় সিলিংয়ের দিকে এক নজরে তাকিয়েছিলাম। সবাই আমাদের দেখে হাসছিল। যাই বল, আজ বিকেলটা দারুণ কাটলো। এই কয়েক ঘন্টায় যে আনন্দ হলো তা কয়েক বছরেও পাওয়া যাবে না। সত্যিই তাই রে, খুব মিস করবো আজকের দিনটা। কখনো ছেড়ে যাবি না তো আমায়? সারা জীবন এভাবেই হাতটা ধরে রাখবি তো? পাগল নাকি? তোকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নে, কল্পনায়, ভাবনায় কিছুতেই ভাবতে পারি না। আমার সব কিছু জুড়ে শুধু তুই আছিস। আমার স্মৃতিতে, আমার কল্পনায়, আমার প্রতি মুহূর্তে শুধু তোরই অস্তিত্ব আছে। আমি শুধু তোকেই চেয়েছি, শুধু তোকেই। আই লাভ ইউ সো মাচ রাজ। আই লাভ ইউ টু স্নেহা। আজকে 2 মাস হয়ে গেছে সেই দিনটার। আজ 10 কি 12 দিন হলো স্নেহার সঙ্গে রাজের কোনো রকম যোগাযোগ নেই। আগে দিনে অন্তত 3 বার স্নেহা রাজকে ফোন করত, কিন্তু এখন 1 মাস তাকে ফোন বা মেসেজ করা হয় না স্নেহার। কিভাবে যেন সেই অমূল্য ভালোবাসাটা শেষ হয়ে গেল নিমেষে। রাজ নিজেই যোগাযোগটা বন্ধ রেখেছে। স্নেহাও তাই নিজে থেকে আর যোগাযোগ করেনি। বাড়ি থেকে দেওয়া ক্রমাগত বিয়ের চাপ
আর রাজের সাথে যোগাযোগ না থাকায় স্নেহা এক প্রকার সব হয়ে গেছে। কারোর সাথে ঠিকমতো কথাবার্তা বলে না, বন্ধুবান্ধব, মা বাবা কারোর সাথেই না। সারাক্ষণ নিজের মধ্যেই হারিয়ে থাকে। রুম থেকে খুব প্রয়োজন না হলে বেরোয় না, সারাক্ষণ শুয়ে কিংবা বসে কাটিয়ে দেয়। খাওয়া দাওয়াও করে না ঠিকভাবে। মা ডাকলে বলে যে শরীর খারাপ, খেতে ইচ্ছে করছে না। সেদিন যখন স্নেহা নিজে থেকেই ফোন করলো রাজকে, তখন তাদের মধ্যে সবকিছু মোটামুটি ঠিকই চলছিল। 1 মাস তো হতেই যায়, তুই কি এখনো বলবি যে আরও অপেক্ষা করতে? আমার বাবা মা আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে একেবারে, আমি আর পারছি না। এখনো কোনো রিপ্লাই আসেনি কোম্পানির তরফ থেকে। ইন্টারভিউ তো অনেক আগেই দিয়েছি, কিছুদিন আরও অপেক্ষা করতে হবে। আরও কিছুদিন? আরও? তুই কি আদৌ সিরিয়াস এই বিষয়টা নিয়ে? দেখ, আর ভালো লাগছে না আমার এরকম। মা বাবা এবারে কিন্তু সত্যিই আমার বিয়ে দিয়ে দেবে জোর করে। দেখ, তুই একলা সমস্যায় নেই, আমিও যথেষ্ট সমস্যায় আছি। আমারও অনেক কাজের চাপ এখন। আর সিরিয়াস না হলে তোকে আমি বিয়ে করার প্রতিশ্রুতি দিতাম না। তুই ভালোভাবেই জানিস আমি মিথ্যে কথা বলি না। এবারে তুই যদি আমায় সিরিয়াস না ভাবিস তাতে আমার কিছু করার নেই। আর তোর মা বাবা যেমন জোর করছে, তেমন আমাকেও আমার মা বাবা অনেকবার বলেছিল তোকে ছেড়ে দিতে, তবু আমি ছাড়িনি। আমার বাবা আমাকে একসময় ঘর থেকেও বের করে দিয়েছিল, টিউশন কামাই করে তোর সাথে দেখা করতে যাওয়ার জন্য। তোর জন্য আমি কম কষ্ট করিনি। আমার যদি তোকে বিয়ে করার ইচ্ছে নাই থাকতো, তবে আমি এত দূর এত কষ্ট করে এগোতাম না। সব সময় নিজের দিকটা ভাবিস না, একটু অন্যের দিকটাও ভেবে দেখ। আর তোর মা বাবা যদি চায় বিয়ে দিয়ে দিতে, তাহলে দিয়ে দিক। তাদের ধৈর্য না থাকলে আমার কি করার আছে বল? কি বলতে চাইছিস? যে বাবা মা বিয়ে দিতে চাইলে দিয়ে দিক? আমার দিকটা ভেবে দেখেছিস একবারও? আমি অনেক ভেবেই বলছি কথাটা। তোর যদি না ভালো লাগে এই সম্পর্ক, তবে ইউ টোটালি ফ্রি টু গো, আই ক্যান নট ফোর্স ইউ। এরকম বলতে পারলি তুই? তার কি বলবো বল? তোর ইচ্ছে হলে ব্রেকআপ করে নে, আমার আর কি করার আছে। ঠিক আছে। বলে স্নেহা ফোনটা রেখে দিয়েছিল রাগের মাথায়। আর আজ 2 মাস হতে চলল, স্নেহা আর রাজের কোনো রকম যোগাযোগ নেই। স্নেহা মানসিক ও শারীরিক 2 দিক দিয়েই ভেঙে পড়েছে। কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থাও খারাপ। বেসিনে মুখটা ধুচ্ছিল স্নেহা, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি করে হাতটা মুছে স্নেহা ফোনটার কাছে গিয়ে একটু চমকে গেল। খুবই পরিচিত একটা নাম দেখা যাচ্ছে ফোনের স্ক্রিনে। রাজ। রাজ ফোন করেছে আজ। দীর্ঘদিন পরে আজ রাজের তাকে মনে পড়েছে। এতদিনের মধ্যে তাকে একবারও রাজ ফোন করেনি, আর স্নেহাও করেনি। স্নেহা একটু অভিমানও করল, আর তার চেয়েও বেশি তার একটু শান্তি লাগলো। কলটা রিসিভ করলো স্নেহা। রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যালো স্নেহা। কে আপনি? আমি রাজ বলছি। আমি কোনো রাজকে চিনি না। কিন্তু আমি স্নেহা বলে একজনকে চিনি, তার সাথে আমার একটা দরকার আছে। হ্যাঁ, এতদিন তো খোঁজ খবর অবধি নিসনি যে বেঁচে আছি না মরে গেছি। আজ দরকার পড়লো বলে ফোন করলি? আরে না, দরকার বলতে আজ তোকে একবার পার্কে আসতে হবে বিকেলে। কি করতে আসবো? আমি পারবো না যেতে। তুই আয় না রে প্লিজ, আজ খুবই দরকারি কথা বলার আছে তোকে। প্লিজ আসিস। না, আমি আসবো না। না রে, এমন করিস না। রাজের অনেক অনুরোধ অবরোধের পর অবশেষে স্নেহা রাজি হলো আসতে। বিকেল 4:25। স্নেহার আসতে বেশ দেরি হয়ে গেছে। আসার কথা ছিল 4টের মধ্যে। ইতিমধ্যেই 4:30 বাজতে যায়। যদি রাজ স্নেহার আগে চলে আসে? না না, তা কি করে হবে। আধ ঘন্টা অন্তত দেরি করা রাজের নিত্যদিনের ব্যাপার। সে নির্ঘাত আজও দেরি করে আসবে আবার, এটা নিশ্চিত ছিল স্নেহা। পার্কে ঢুকতেই স্নেহা সেই গোলাপের বাগানের কাছটায় গিয়ে দাঁড়ালো। না, রাজ এখনো আসেনি। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ওদিকে নয়, লেকের সাইডে চল। পেছনে ফিরতেই স্নেহা অবাক হয়ে দেখল রাজ লেকের ধার দিয়ে হেঁটে আসছে। তবে রাজ কি আজকে তার আগেই চলে এসেছে? আরে চিন্তা করিস না, আমিও এই 10 মিনিট আগেই এসেছি। ভাবলাম আজ আর দেরি করবো না আসতে।
তবুও 15 মিনিট দেরি হয়ে গেছে। চিন্তা নেই, চল। কেন ডেকেছিস আমায় এখানে? আহা, চল না আমার সাথে, বলছি। স্নেহা বাধ্য হয়ে রাজের সাথে গেল। বস বেঞ্চটাতে। না, আমি তোর সঙ্গে বসবো না। বস না। কেন, ব্রেকআপ করার সময় মনে ছিল না এসব কথা? তুই বস না, তোকে বলছি সব। স্নেহা আর কিছু না বলে বসে পড়ল। আজকের পরিবেশটাও একদম সেই দিনের মতো। লেকের জলের কোলাহল, ফুরফুরে ঠান্ডা বাতাস, আর সঙ্গে তারা দুজন। শুধু তফাৎ একটাই যে তাদের মধ্যেকার ব্যবধানটা আজ একটু বেশি। কিন্তু সেই দূরত্বকে কমিয়ে দিল রাজ। এই, তুই আমার থেকে দূরে সরে বস, যা ওদিকে যা। না, সরবো না, কি করবি? আমি কিন্তু চলে যাব। আমি যেতে দেব না। স্নেহা মুখ ফিরিয়ে নিল। এতদিনে আমাকে একটুও মনে পড়েনি তোর? না রে, পড়েনি। ও তাই নাকি? স্নেহা আর পারল না আর নিজেকে সামলাতে। অঝরে কেঁদে উঠল আর জড়িয়ে ধরল রাজকে। তোকে ছাড়া যে এই 2 মাস আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। আমিও রে। আর বলেও বা কি হবে? অনেক কিছু হবে। কিছুই হবে না। এই কদিনে কি করেছিস তুই? না একটা কল, না একটা মেসেজ। এই তোর আমাকে মনে পড়েছে। নিজেকে প্রস্তুত করছিলাম। কি কি প্রস্তুত করছিস? নিজেকে আমি সম্পূর্ণরূপে প্রস্তুত করছিলাম। এই কদিনে একটা নতুন ফ্ল্যাট দেখছিলাম। ফ্ল্যাট কেনার পর তার জন্য আসবাবপত্র কেনা, এরকম অনেক কাজে ব্যস্ত ছিলাম। এসব কাজে ব্যস্ত ছিলিস? আমি তো কিছুই না তোর জন্য, তাই তো? আরে না রে, আরও অনেক কাজ ছিল। যেমন বিয়ের জন্য হল বুক করা, বিয়ের আয়োজন করা। এসব কি খুব সহজ কাজ? তাছাড়া আমি চাকরিটা পেয়ে গেছি। কি এবারেও তোর মা বাবা আমার সাথে বিয়ে দিতে রাজি হবে না? সত্যি বলছিস? তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, তুইও বাড়িতে বলে দে সব প্রস্তুতি নিতে। এই মাসেই হবে বিয়ে। রাজ ও স্নেহা কিছুক্ষণ একে অপরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। এতদিন পর আবার তাদের পুরনো দিনগুলো ফিরে এসেছে। আর তাদের কোনো কষ্টই থাকবে না, কোনো বাধা থাকবে না। তারা একে অপরের হয়ে যাবে। লেকের ধারে বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। পরিবেশটা কেমন জানি পাল্টাতে শুরু করলো। আকাশে কালো মেঘের আড়ালে ঢেকে গেল সব কিছু। আর সঙ্গে সঙ্গে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। সবাই যে যার বাড়ির দিকে ছুটোছুটি আরম্ভ করল। কিন্তু রাজ আর স্নেহা তখনও একে অপরের দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিল। তারপর দুজন বৃষ্টির ছন্দে ছন্দ মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরা যেন সারা জীবনের জন্য, 7 জন্মের জন্য তাদের এই বন্ধন কখনো ছিন্ন হবে না। নিয়তির লিখন এত সহজে খণ্ডানো যায় না। নিয়তি তাদের একে অপরের সাথে যুক্ত করেছে, যা ছিন্ন করা অসম্ভব, একেবারেই অসম্ভব। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য। গল্প পাঠে নিগম। বিভিন্ন চরিত্রে সূর্য, খুশি ও তনয়। শব্দগ্রহণে সূর্য। আবহ ও প্রচ্ছদে দ্বীপ। পরিচালনায় টিম রাতের গল্প। দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।